কি হয়েছে আদিক ভাই? আপনি এভাবে কেন বলছেন? কোনো সমস্যা বলুন আমায়। আদ্দিক এক হাত তার বুকে চেপে ধরল, চোয়াল শক্ত করে চোখ মুখ খিচে বলল, আমার নিঃশ্বাস ফেলতে ইচ্ছে করে না রে। বুকে প্রচন্ড ব্যথা করছে। কেন হচ্ছে এমন? আমি বুঝতে পারছি না কিছু। মরণ যন্ত্রণা কি এটা কি বলে? নিবৃতা আর ঠিক থাকতে পারল না। আদ্দিকের ভয়ানক কিছু হয়েছে, খুব খারাপ কিছু। শেষ লিলির অসুস্থতায় তাকে এভাবে ভেঙে পড়তে দেখেছিল, আর আজ আবার। সে তুবার পাশ থেকে উঠে গেল। এখানে থেকে জোরে কথাও বলা যাবে না। তুবার রুমে বারান্দা নেই, তাই দরজা খুলে বাইরের উঠানে এলো সে। বড় বড় নিঃশ্বাস ফেলে নিজেকে স্বাভাবিক করে বলল, আমায় বলুন আপনার কি হয়েছে? শরীর খারাপ করেছে? বুকে ব্যথা কেন? ডক্টরের কাছে যান তাহলে। আচ্ছা, কিছু খেয়েছেন? হয়তো এতটা পথ জার্নি করে গিয়েছেন তাই শরীরটা এমন লাগছে। আপনি কিছু খান আগে, তারপরেও শরীর ঠিক না হলে ডক্টরের কাছে যান। নিবৃতা অস্থির হলো ভীষণ। অদ্ভুত ব্যাপার কি জানিস? এই ব্যথা আমার শরীরের না, আত্মা আর মনের ব্যথা। এই ব্যথা কি আর ডাক্তার সারাতে পারে? বল। পারে না তো। এই ব্যথা কেউ সারাতে পারে না, কেউ না। নিবৃতা থামল। হঠাৎ কি করে যেন তার মস্তিষ্কে ভেলিয়ার নামটা ভেসে উঠল তড়িৎ। সে খানিক চুপ করে থেকে বলল, ভ্যালিয়ার কিছু হয়েছে? আদ্দিক হাসল। শব্দ না হলেও নিবৃতা যেন বুঝল সেই নিষ্পোষিত হাসির মানে। সে আর কথা বলল না। কয়েক পল বাদে আদ্দিক নিজ থেকেই বলল, তুই বেশ করেছিস কাউকে ভালো না বেশে। আসলে সব ভালোবাসা টালোবাসা বলে পৃথিবীতে আদৌ কোনো বস্তুর অস্তিত্ব নেই। যা আছে সব ছলনা, কপটতা, মায়া, মোহ। এগুলো যাই হোক, ভালোবাসা হতে পারে না। নাকি হতে পারে? আচ্ছা নিবৃতা, তুই কি ভালোবাসার সংজ্ঞা জানিস? ভালোবাসা কাকে বলে বলতো? ভালোবাসা প্রকাশ পায় কিসে? এটা প্রকাশ করার জন্য কি মানুষের বুকভর অনুভূতি যথেষ্ট না? নাকি সাথে বিস্তর আড়ম্বরতা আর আয়োজনও লাগে? উত্তর দিয়ে আমার নিবৃতা। আমার যে খুব পাগল পাগল লাগছে। এই যে এত আকুতি ভরা সুর, এত ব্যাকুলতা, এত কুণ্ঠিত আবেদন, সবটা যে নিবৃতার গলা চেপে ধরেছে, তা কি টের পাচ্ছে মানুষটা? এই তো একটুকুনি একটা মেয়ে সে। তার কাছে পর্বত শৃঙ্খের মতো একটা কঠিন প্রশ্ন রাখলেই হলো, সে জবাব দেবে কি করে? তার কি এত বুদ্ধি আছে নাকি আছে ন্যূনতম জ্ঞানবোধ? কিছুই তো নেই তার। অথচ মানুষটা কি না তাকেই খুঁজে পেল ভালোবাসার সংজ্ঞা জানার জন্য। নিবৃতা অনেকক্ষণ আইটাই করল, কত কিছু ভাবলো আনমনে, কিছু খুচরো উত্তর সাজালো ঠিকই, কিন্তু মন টিকল না কোনোটাতেই। অবশেষে মানসিক দ্বন্দ্বের এক বিশাল পর্বের সমাপ্তি টেনে সে বলল, আপনার কি হয়েছে আমার জানা নেই আদিক ভাই, জানতেও চাইবো না। যদি কোনোদিন আপনার ইচ্ছে হয় তবে বলবেন, শুনবো আমি। আর হলো ভালোবাসার সংজ্ঞা, আপনার কি মনে হয় আমার মতো মূর্খ এক মেয়ে এই কঠিন প্রশ্নের জবাব দিতে পারবে? টেনে টুনে পাশ করা মেয়েকে নিয়ে কি আর বিসিএস ক্যাডারের স্বপ্ন দেখলে হয়? আদ্দিকের পাশ থেকে জবাব এলো অনেকক্ষণ পর। তার কণ্ঠস্বরে বদল আসেনি, আগের মতো ভাঙ্গা রুগ্ন সেই সুর। তুই ঠিক পারবি নিবৃতা, তুই সব জানিস, সব পারিস, কিন্তু কিছু প্রকাশ করিস না। আজ এমন করিস না প্লিজ। এই প্রশ্নের উত্তর না পেলে যে আমার মনে ঝড় প্রশমিত হবে না নিবৃতা। ঝড়ের তাণ্ডবে লণ্ঠভণ্ড হয়ে যাবে সব। নিবৃতা ঢোক গেল। লোকটার এত অস্থিরতা কেন? এই ভেলিয়া মেয়েটা ওনার সাথে কি করেছে? নিবৃতা চিন্তায় পড়ল বড্ড। তার সাথে নিচু সুরে বলল, আমার মতো ছোট্ট এক মেয়ে ভালোবাসার সংজ্ঞা বলবে কি করে আদিক ভাই? আমি তো এখনো পৃথিবীর সব রং দেখিনি। যা দেখছি সবটা এখন রঙিন, কিন্তু এর উল্টো যে একটা ধূসর কালো রং আছে, সেটা তো আমার চোখে প্রকট হয়নি এখনো। তাই এখনো অবধি এই রঙিন দুনিয়ায় আমি যা দেখছি সবটাই ভালোবাসা। বিয়ের আগে মা আমার ছোট বড় সব বিষয়ে ভুল ধরতেন, বকতেন, সেটা আমার কাছে ভালোবাসা। বাবা আমার হয়ে মাকে শাসন করতেন, সেটাও আমার কাছে ভালোবাসা। তাতে যদি মা রাগ করতেন তবে বাবা সেই রাগ ভাঙাতে আবার একবেলা নিজে রেঁধে খাওয়াতেন আমাদের, সেটাও ভালোবাসা আমার কাছে। তারপর আপনি যখন আমার জীবনে এলেন, ওই কঠিন পরিস্থিতির মাঝেও যখন আপনি নির্দ্বিধায় বললেন, আমি তোকে পছন্দ করে বিয়ে করছি না, তুই অবশ্যই ভীষণ সুন্দরী, আমার গার্লফ্রেন্ড না থাকলে আমি তোকে নির্দ্বিধায় বিয়ে করে ফেলতাম। তবে এখন সেটা সম্ভব না। বিয়ে করব, তবে সেটা মায়ের খুশির জন্য। এখন এই বিয়ের ভবিষ্যৎ সম্পর্কে আমি খুব একটা নিশ্চিত না হলেও এটুকু বলবো, আমার পক্ষে জোর করে কোনো সম্পর্ক গিলে ফেলা সম্ভব না। আর না আমি হুট করেই সব ছেড়ে দিতে পারবো।
এখন সিদ্ধান্ত তোর, তুই যা চাস তাই হবে। এই যে সহজ স্বীকারোক্তি, আমার সিদ্ধান্তকে এত প্রাধান্য দেয়া, এসবে কিন্তু আমার কাছে ভালোবাসাই আদিক ভাই। তারপর জানেন আজ কি হয়েছে? আপনার বোন তুবা, সে কি নিদারুণভাবে আমার সাথে সম্মতি প্রকাশ করলো, বিশ্বাস করেছে আমাকে অনায়াসেই। আর আমার কাছে এটাও ভালোবাসা। এই যে ভালোবাসার এত বড় ব্যাখ্যা হলো, আপনি কি কিছু বুঝলেন আদিক ভাই? মনে আছে যাওয়ার আগে আপনি আমার মাথায় হাত বুলিয়ে দিয়ে গিয়েছিলেন? আমি আপনার সেই ছোঁয়াতে এক অন্তরিক্ষ ভালোবাসা খুঁজে পেয়েছিলাম। এই যে আমাদের জীবন প্রতি মুহূর্তেই বদলে যাওয়ার তোড়জোড়, কত নাটক, কত আয়োজন, এসবও কিন্তু ভালোবাসাই। আমাদের প্রতি আমাদের জীবনের ভালোবাসা। আপনি আপনার সাপেক্ষে মজবুত থেকে অন্যের জন্য স্বতঃস্ফূর্তভাবে যা করবেন, তা সবটাই ভালোবাসা। এরপর ভালোবাসা এর থেকে আর কোনো সহজ সংজ্ঞা আছে কিনা আমার জানা নেই। নিবৃতা দাড়ি টানল। কত কিছু বলছে সে, কিন্তু কি বলেছে, কেন বলেছে এখন নিজেই বুঝতে পারছে না। দুশ্চিন্তা হচ্ছে হঠাৎ। আবার বেশি বলে ফেলেনি তো? আদ্দিক যেখানে বসা, তার আশেপাশে কোনো মানুষ নেই। কয়েকটা দোকান আছে কেবল। যে কয়েকজনকে চোখে পড়ে সবাই দোকানের ভেতর। সে আশেপাশে একবার ব্যথাতুর নজর বুলিয়ে বেঞ্চে হেলান দিয়ে মাথা ঠেকালো। খোলা উন্মুক্ত আকাশের দিকে ঝাপসা চোখে চেয়ে জিজ্ঞেস করল, তুই কি আমায় ভালোবাসিস নিবৃতা? আচমকা প্রশ্নে নিবৃতা বুকের ভেতর ধক করে উঠল। আদ্দিক তাকে এই প্রশ্ন কেন করছে? তবে কি সে একটু বেশি বলে ফেলেছে নাকি? অপ্রস্তুত আর অস্বস্তিতে নিবৃতার গায়ে কাটা দিচ্ছে। সারাক্ষণ পটর পটর করে চলা মেয়েটা এখন সামান্য ভালোবাসার কথা শুনেই কেমন নাজুক ফুলের মতো কুঁচকে গেল। না না, আমিও বা কেমন প্রশ্ন করছি এসব? আসলে মাথাটা ঠিক নেই। কিছু বলছি তখন থেকে। শোন, আমি এখন রাখি, বরং আমাকে এখন খেতে হবে, খিদে পেয়েছে খুব। আদ্দিক ব্যস্ততা দেখালো খুব, কিন্তু নিবৃতা যে চাইছে না আদ্দিক তার কল কাটুক। অন্তত শেষ প্রশ্নের জবাবটুকু নিক তার কাছ থেকে। উত্তর তো তার ঠোঁটের আগায়, শুধু সুযোগ পাচ্ছে না বলে চেঁচিয়ে বলতে পারছে না। হ্যাঁ, আমি আপনাকে ভালোবাসি আতিক, ভীষণ ভীষণ ভালোবাসি। রাতের সূর্যের আলোর মতো ভালোবাসি, দিনের অমাবস্যার মতো ভালোবাসি, ভালোবাসি নদীর গর্জনের মতো, আর বাসি সমুদ্রের স্তব্ধতার মতো। পৃথিবীর সকল অবাস্তব বস্তুর মতো আমি আপনাকে ভালোবাসি। শুধুমাত্র বুক ফুলিয়ে বলার জন্য, সকল অবাস্তবের ভিড়ে আপনার প্রতি আমার ভালোবাসাই আমার একমাত্র সুন্দর, চমৎকার, বাস্তব। কিন্তু আফসোস, পেট গলিয়ে এই শব্দের স্রোত গলা বেয়ে উঠে জিভে আসার আগেই ওপাশে নীরবতা এসে টুপ করে খেয়ে ফেলল সবটা। ফোনটা কান থেকে নামিয়ে দেখল লাইন কেটে গিয়েছে 2 মিনিট আগেই। সে দীর্ঘশ্বাস ফেলল বড় করে। তারপর আদ্দিক বলে সেভ করা নাম্বারটার গায়ে ঠোঁট বসালো পরপর কয়েকটা। বিড়বিড় করে আওড়ালো, অধৈর্য লোকের কোনো ধৈর্য নেই। আমার কথাটা একটু শুনলে কি হতো? হ্যাঁ, মুখ ভেঙচিয়ে নিবৃতা ঘরের দিকে পা বাড়ানোর আগেই নরম কিছু একটা এসে তার মুখ চেপে ধরল। হঠাৎ আক্রমণে হিতাহিত জ্ঞান হারিয়ে বসল সে। কেবল ছটফটালো মৃগী রোগীর ন্যায়। বেশ কিছু সময় পর সে যখন বুঝল কেউ একজন কিছু একটা দিয়ে তার মুখ চেপে ধরেছে, ততক্ষণে দেরি হয়ে গিয়েছে অনেক। ইতোমধ্যেই সেই মুখে চাপিয়ে রাখা রুমালটা তার কাজ শুরু করে দিয়েছে অনাবিল আনন্দে। আস্তে ধীরে নিবৃতার ছটফটানি কমে এলো, তাও একেবারে থামল না সে। নিজেকে ছাড়ানোর শেষ চেষ্টাটুকুও ছিল তার। তবে বিশাল দেহি দৈত্যের বাহুডোরে সে এক পুঁটি মাছ হয়ে কিছুই করতে পারল না। ক্লান্ত হয়ে ঝিমিয়ে পড়ল একপাশে। তাতেই হাসি ফুটল সেই দৈত্যর শুষ্ক ঠোঁটে। নিজের ডান গালে একবার হাত বুলিয়ে দৈত্য ফিসফিসিয়ে বলল, খুব তেজ না তোর মা? আমিও দেখব তোর এই তেজ আর কতক্ষণ থাকে। এরপর ঠিক চোখের পলকেই মেয়েটাকে কাঁধে ঝুলিয়ে উঠান থেকে উধাও হয়ে গেল সেই দৈবাত। তার টিকিটিও দেখা গেল না। ভোর এলো নতুন দিন কাঁধে নিয়ে। বাইরে মুরগির নিত্য নৈমিত্তিক কাজ চলছে। বড় চাচি ফজরের নামাজটা শেষ করেছেন কয়েকক্ষণ পূর্বে। এখন রান্নাঘরে এসেছেন স্বামীর জন্য একটু চা বানানোর জন্য। লিলিরও একই সময় ঘুম ভাঙ্গে। নামাজ শেষে দুই জা মিলে একটু চা পান করা, উঠোনে বসে গল্প করা, তাদের পছন্দের কাজগুলো শীর্ষে।
তুবার ঘর পার হওয়ার সময় আনমনে সেদিকে চাইতেই দেখল দরজাটা হালকা ফাঁক। তিনি খানিক অবাক হলেন। মেয়ে দুটোর কেউই এত সকালে ওঠে না, তবে দরজা খুলে কে বেরিয়েছে? তিনি দরজা মেলে ভেতরে এলেন। ঘরের ভেতরে তখনও রাতের আধার। মোবাইলের ফ্ল্যাশ লাইটে দেখলেন তুবা বিছানার এক কোণে শুয়ে আছে, পাশে নিবৃতার জায়গা ফাঁকা। তিনি একবার ওয়াশরুমে গিয়ে দেখলেন, সেখানে পেলেন না। ভাবলেন এত সকালে মেয়েটা বাইরে গেল কোথায়। বড় জায়ের সাথে চা পান করতে করতে দুজনই পুকুর পাড়ে এলেন। লিলি আশেপাশে চোখ বুলিয়ে বললেন, ভাবি নিবৃত্তা তো এখানে নেই, কোথায় গেল মেয়েটা? আরে চিন্তা করো না, গেছে হয়তো আশেপাশে একটু হাঁটতে, আয়সা পড়বো এক্ষুনি। কিন্তু সময় টিকটিক করে গড়ালেও বড় চাচির কথা আর ফলে না। নিবৃতা আসে না। তখন বেশ সকাল। বাড়ির উঠানে দাঁড়িয়ে সবাই, চোখে মুখে দুশ্চিন্তার বিশাল মালা ঝুলানো। তুবার মুখটার দিকে তাকানো যাচ্ছে না, তার দুশ্চিন্তার ভার যেন একটু বেশি। এর মাঝেই লোক পাঠিয়ে গ্রামের আশেপাশে খোঁজ হয়ে গিয়েছে কয়েকবার, তবে নিবৃতার চিহ্ন পাওয়া গেল না। তোর পাশ থেকে মেয়েটা কখন উঠলো তুই একটু টের পেলি না? খানিকটা ক্ষুব্ধ হয়ে বললেন লিলি। তুবা কাঁদো কাঁদো সুরে বলল, না মা, বুঝতে পারিনি। মেয়েটার মোবাইলও বন্ধ, কোথায় গেল কে জানে। শহরে বাপের বাড়িতে যায়নি তো? না ভাবি, আমাদের না জানিয়ে একা কোথাও যাবে না। সবার মুখ থমথমে, কোনো সুরাহা পাচ্ছে না যে। এরই মাঝে তুবা জিজ্ঞেস করল, চাচি, রাকিব ভাই কোথায়? ও তো হে সকালে দোহানে চলে গেছে। তুবার অস্থির অস্থির লাগছে ভীষণ। আজ রাতেই তো সে সব জানতে পারল, আর আজই নিবৃতা উধাও। কাল সে রাকিব ভাইয়ের সাথে যা করেছে, রাকিব ভাই আবার কোনোভাবে প্রতিশোধ নিতে চাচ্ছে না তো? তুবার গলা শুকিয়ে আসে, বুকের ভেতরটা ভয়ে কেমন করছে যেন। ভাবছে একবার কি সবাইকে সত্যটা বলবে? যদি সত্যি রাকিব ভাই কিছু করে থাকে, তবে তো কন্যা তার ঘোর বিপদ। তুবা ভয়ে আরও সংকুচিত হয়ে পড়ল। একবার দেখল মা আর বাবাকে। লিলি বাড়ির গেটের সামনে দাঁড়িয়ে আছেন তখন থেকে। বাবা আর চাচা দুজন ছেলের সাথে কথা বলছেন। এই ছেলেগুলোই গ্রামে খুঁজেছে কয়েকবার। এরই মাঝে সেখানে রাকিব এলো। মুখটা গামছার আড়ালে রেখে এক হাতে লুঙ্গি ধরে হেলে দোলে গেটের কাছে এলো সে। সবাইকে আজ এই অসময়ে বাড়ির উঠানে দেখে ভুরু কুঁচকালো। বলল, কি ব্যাপার, কাকে বারণ করতে সবাই এমন কটকটে রোদের মাঝেও বাইরে দাঁড়িয়ে? লিলি অস্থির হলেন। তুই এসেছিস বাবা, শোন না, তোর ভাবিকে না পাওয়া যাচ্ছে না, সকাল থেকে উধাও। লোক পাঠিয়ে গ্রামে খোঁজ হয়েছে কয়েকবার, তাও হদিস নেই। তুই একবার দেখ না গিয়ে বাবা, আশপাশটা ভালো মতো খুঁজে দেখ, মেয়েটা কোথায় যাবে। তুবা রাকিবের দিকে চেয়ে রইল তার প্রতিক্রিয়া দেখার জন্য, তবে আশানুরূপ চোখে পড়ল না কিছু। রাকিব সহজ গলায় বলল, গেছে হয়তো আশেপাশে ঘুরতে, চলে আসবে, এত দুশ্চিন্তা করছো কেন? না রে বাবা, ও আমাদের না বলে কোথাও যাওয়ার মেয়ে না, অন্তত তোবাকে তো বলতো। অবশ্যই ও সেই ভোর থেকে বাড়িতে নেই, তুই একটু গিয়ে দেখে আয়। রাকিব আড়ালে বিরক্ত সূচক শব্দ করল। এমনিতেই গালের অবস্থা তার দফরফা, তার ওপর এই করকরে রোদে এভাবে টই টই করে ঘোরা যায়? তাও সে নাকচ করতে পারল না। বলল, বেশ, যাচ্ছি। আমিও যাব তোমার সাথে। তুবার কথায় রাকিব কপাল কুঁচকাল। তুই কই যাবি? তোমার সাথে যাব কন্যাটাকে খুঁজতে। এই রোদে তোর কোথাও যেতে হবে না, বাসায় থাক, আমি দেখে আসছি। রাকিব বেরিয়ে গেল। তুবার আর সাথে যাওয়া হলো না। এরপর বাড়ির বাকি দুই পুরুষও বেরিয়ে গেল একই কাজে, আর মহিলাগুলো দাঁড়িয়ে রইল বিচলিত আননে। পুরো একটা দিনের শেষে এখন রাতের আগমনের পালা। গ্রামের বাতাসে শীতলতার ছোঁয়া তখন। সূর্যকে আর দেখা যাচ্ছে না আকাশের কোথাও। পুকুর পাড়ের বাঁশগুলো তুমুল নৃত্য জুড়েছে সেই বাতাসে। কেমন মাথা দুলিয়ে দুলিয়ে নাচছে প্রেতনির মতো। উঠান জুড়ে হাহাকার আর দীর্ঘশ্বাসের হইচই। বাড়ির মানুষগুলোর শান্তি নেই। সারাদিনে এইটুকুও আরাম করতে পারেনি কেউ। না ঠিকমতো দুদণ্ড খেয়ে পেটকে শান্ত করতে পেরেছে। মেয়েটার এমন হুট করে উধাও হয়ে যাওয়াটা তারা মেনে নিতে পারছে না। দুশ্চিন্তায় শরীর এখন অসাড় হওয়ার উপক্রম।
এরই মাঝেই নিবৃতার মা লিলিকে কল দিলেন। মেয়েকে তিনি কলে পাচ্ছেন না। লিলি তখন কোনো রকমে বোঝালেন ভদ্র মহিলাকে তুবর সাথে কোনো এক আত্মীয়র বাড়িতে গিয়েছে বলে তাকে শান্ত করতে পারলেন কিছুটা। তবে তার শান্তি শিখেই উঠেছে সব। রাকিব এসেও যখন নিবৃতার কোনো খোঁজ দিতে পারল না, তখন একেবারেই দিশাহারা হয়ে পড়লেন তিনি। অন্যদিকে তুবার অবস্থা আরও বেগতিক। দুশ্চিন্তা আর ভয়ে তার কান্না পাচ্ছে খুব। এই শোচনীয় মুহূর্তে এক চরম সত্যকে লুকিয়ে রাখাটাও তাকে যন্ত্রণা দিচ্ছে খুব। ছোট্ট মেয়েটা এখন কি করবে সেই ভেবেই পাগল প্রায়। মা, আমার মনে হয় একবার ভাইয়াকে জানানো উচিত। ছেলেটা অত দূর থেকে কি করবে? অস্থির হওয়া ছাড়া আর কিছুই করতে পারবে না সে। কিন্তু এভাবে তো আর চুপচাপ বসেও থাকা যায় না। সেই ভোর থেকেই কন্যাটা উধাও। আমার তো এবার ভয় করছে মা, কন্যাটার কোনো বিপদ হয়নি তো? লিলি আঁতকে উঠলেন ভীষণ, মাথা নাড়িয়ে বললেন, না না, এভাবে বলিস না। মেয়েটা কোনো বিপদ হলে আমি আমার ছেলে আর বোনকে মুখ দেখাবো কি করে? ওরা যে আমার ভরসাতে ওকে এখানে রেখে গিয়েছে। তুবা মন খারাপ করে বলল, ভাইয়া আমাকেও বলেছিল কন্যাটার খেয়াল রাখার জন্য। এখন এই খবর পেলে ভাইয়া নিশ্চয়ই আমার উপর খুব রাগ করবে। লিলি মেয়ের মাথায় হাত রাখলেন, বললেন মোলায়েম স্বরে, মন খারাপ করিস না, দোয়া কর আদ্রিকের কাছে খবর যাওয়ার আগেই মেয়েটাকে যেন ফিরে আসে। তারপর থেমে বললেন, আচ্ছা, ও কি তোকে কিছু বলেছে? এখানে থাকতে ওর খারাপ লাগছে বা ইচ্ছে করছে না এমন কিছু? তুভা মাথা নাড়ল। এমন কিছু তো বলেনি, তবে যা বলেছে তা এর থেকেও ভয়ানক। লিলি হতাশ গলায় আওড়ালেন তখন, মেয়েটা কোথায় গেল? তবে ছোট একটা মেয়ে এদিক সেদিক গিয়ে আবার হারিয়ে যায়নি তো? হারিয়ে গেলে ফোনটা কেন বন্ধ থাকবে মা? আমার তো মনে হচ্ছে কন্যাটাকে কেউ কিডন্যাপ করেছে। লিলি চমকালেন, কি বলিস? আমাদের বাড়ির মেয়েকে কে কিডন্যাপ করবে? ও এ গ্রামে এসেছেই বা কয়দিন? ওকে কিডন্যাপ করে কার কি লাভ? লাভ তো কিছু একটা আছেই মা। কন্যাটা নিশ্চয়ই ইচ্ছে করে গিয়ে কোথাও লুকিয়ে থাকবে না। এমন মেয়ে সে নয়। যদি মজা করার উদ্দেশ্য এমন কিছু করতো তবে চলে আসতো এতক্ষণে। ব্যাপারটা আরও গভীর মা, তুমি বুঝতে পারছো না। আমাদের আরও বিচক্ষণ হতে হবে। মেয়ের চোখ মুখ দেখে লিলি কপালের চামড়া টেনে কুঁচকালেন, কণ্ঠে সন্দেহ ঢেলে বললেন, তুই কি কিছু সন্দেহ করছিস? তুবা মায়ের দিকে তাকালো, ঠিক করলো মাকে এখনই বলবে না সব, আগে ভাইয়াকে জানাবে, তারপর পরিস্থিতি বুঝে বাকি কাজ। না, সন্দেহ না। আমার মনে হচ্ছে কন্যাটা ঠিক নেই। আমাদের এখন ভাইয়াকে ব্যাপারটা আগে জানাতে হবে, তারপর ইনফর্ম করতে হবে পুলিশকেও। যত তাড়াতাড়ি সম্ভব কন্যাটাকে খুঁজে বের করতে হবে মা। দেরি হলে বিপদ আরও বাড়তে পারে। কয়েকদিন আগেই এত বড় ধকল সামলে ওঠা মানুষটা আর দুশ্চিন্তা সইতে পারছে না। তিনি চেয়ারে শরীর এলিয়ে চোখ বুঝলেন, বড্ড ক্লান্তি লাগছে এসব। মাথার ভেতরটা দুশ্চিন্তায় ঝিমঝিম করছে। বাড়ির কর্তারা এখনও বাইরে, দিক বেদিক উত্তাল সমুদ্রের ঢেউয়ের মতো ছড়িয়ে পড়েছে তারা। তাও যদি মেয়েটার একটা খোঁজ পায়। ঘরটাকে তখন বিভৎস অন্ধকার গিলে রেখেছে। চারদিকে ভ্যাপসা গরম, একটা এঁটো গন্ধ নাকে এসে বাড়ি খাচ্ছে খুব। নিবৃতা চোখের পল্লব মেলল ভীষণ যন্ত্রণাকে কাঁধে নিয়ে। যখন চোখের পর্দা সরল পুরোপুরি, তখন নিখোশ আধার ছাড়া আর কিছুই দেখল না সে। তাতেই রক্ত হিম হয়ে এলো শরীরের। পরপর নিঃশ্বাস ফেলতে মারাত্মক কষ্ট হলো। টের পেল তার হাত পা অবশ, মুখ চেপে ধরে আছে কিছু একটা। বুঝল তার হাত পা মুখ সব বাঁধা। ভয় যেন তাতেই প্রশ্রয় পেল আরও। এক দৌড়ে তার মাথায় চড়ে বসল। নিবৃতা গাঁইগুই করল খুব, নিজেকে ছাড়ানোর বৃথা চেষ্টা চালালো। শরীরের আকাশসম ক্লান্তি সেই বৃথা চেষ্টাতেও সায় দিল না। চেয়ারে মাথা ফেলে দিল সে। মনে করতে লাগলো কি হয়েছিল তার সাথে। একটা নরম রুমাল, বিশাল পাথরের মতো হাত, আর এক দৈত্যের মতো অবয়ব ছাড়া মস্তিষ্ক আর কোনো তথ্যই দিতে পারল না তাকে। তবে ওইটুকু তথ্য তার যথেষ্ট ছিল এটা বোঝার জন্য যে সে বর্তমানে কারোর জিম্মিতে আছে। সহজ কথায় বলতে গেলে তাকে কিডন্যাপ করা হয়েছে, এই যা। নিবৃতা অসহায়ভাবে চোখের পাতা বন্ধ করলো আবার। কে কিডন্যাপ করলো আবার? এতক্ষণে নিশ্চয়ই সেই
কিডন্যাপার তার বাড়ির লোকের কাছে মুক্তিপণ চেয়েও বসে আছে। আচ্ছা, কত চেয়ে এসেছে? কয়েক হাজার নাকি হবে লাখখানিক? আচ্ছা, মা সেটা শুনে কি বলেছেন? আবার বলে বসেননি তো এই মেয়ের জন্য লাখখানিক টাকা দেব? থাক বাপু, ওকে তোমরা তোমাদের কাছে রেখে দাও। একবার তো সে এই প্রশ্ন করে এমন উত্তরই পেয়েছিল। ছোট্ট নিঃশ্বাস ফেলল নিবৃতা। তখনই মনে পড়ল তার আদ্দিকের কথা। আচ্ছা, আদ্দিক নিশ্চয়ই এতক্ষণে শুনে ফেলেছে সব। কেমন প্রতিক্রিয়া দেখালো সে? অস্থির হয়েছে খুব। অতিরিক্ত দুশ্চিন্তায় ইতালি থেকে চলে আসতে উদ্যত হয়নি তো আবার? পরক্ষণেই নিবৃতা নিজের ভুল শোধরালো। না না, আদ্দিক তার জন্য এত মরিয়া না যে তার কিডন্যাপ হওয়ার খবর পেয়ে সে একেবারে ইতালি থেকেই চলে আসবে। তার অবান্তর ভাবনার মাঝেই ঘরটায় কিঞ্চিত আলো এলো। বাইরে একটা আলো জ্বলাতে সেটা ঘরের ফাঁক ফোকর দিয়ে ভেতরেও আসছে লুকিয়ে। নিবৃতা মাথা তুলল। তার মনে হলো এই দিকে আসছে কেউ। ঘরের দরজায় খটখট শব্দ হতেই আগের মতোই চোখ বন্ধ করে ফেলল সে। এমন ভাব ধরল যেন তার জ্ঞানই ফেরেনি এখনো। দরজা খুলল ক্যাত সরে শব্দ তুলে। ভেতরে প্রবেশ করলো কেউ। তার জুতোর খসখস আওয়াজ স্পষ্ট। নিবৃতার মনে ভয় আড়াআড়ি দাগ কাটল তখন। সামনের মানুষটা কে সেটা দেখার জন্য সে অস্থির হলো খুব। কয়েক সেকেন্ডের ব্যবধানে সে টের পেল সেই আগত মানুষটা তার খুব কাছাকাছি, একেবারে নিকটে। নিবৃতা নিজের নিঃশ্বাস খিঁচে ধরল। উপস্থিত মানুষটার গা থেকে ঘামের একটা উটকো গন্ধ আসছে। সে সহ্য করতে পারছে না সেটা। ঠিক তখনই নিজের গালের ওপর খসখসে এক হাতের স্পর্শ পেল। কেউ সেখানে আঙ্গুল বুলাচ্ছে নিখুঁতভাবে। এর পরপরই ভেসে এলো একটা চেনা কুৎসিত কণ্ঠ। শরীর ভর্তি এত পারুদ নিয়ে থাকিস কি করে বলতো? তোর এই পারুদ যে আমার শরীরে জ্বালাপোড়া ধরিয়ে দিয়েছে। এখন কি করি বলতো? এই জ্বালাপোড়া কিভাবে মেটায়? আচ্ছা, তুই কি পারবি না আমার এই জ্বালাপোড়া মেটাতে? হ্যাঁ, অবশ্যই পারবি। পারতে তোকে হবেই, না হয় তোকে এখানে এনেছি কেন? বলেই হো হো করে হাসল সে। নিবৃতার গা পিত্তি জ্বলে গেল যেন। দাঁতে দাঁত চিবিয়ে কোনো রকমে দমিয়ে রাখল নিজেকে। আচমকা রাকিব খ্যাক করে উঠল। আহ, তোর জ্ঞান ফিরবে কখন রে মা? আমার যে আর সহ্য হচ্ছে না। রাগ ঘৃণার সাথে এখন নতুন যোগ হলো ভয়। এখন সত্যি তার রাকিবকে ভয় করছে। সে যে এখন একেবারে দুর্বল। রাকিব তার সাথে খারাপ কিছু করতে এলেও তার কিছু করার থাকবে না। নিবৃতার কান্না পেল খুব। মা বাবার কথা মনে পড়ল। মনে পড়ল আদ্দিকের কথা। কেউ তাকে বাঁচাতে কেন আসছে না? রাকিব যেহেতু তাকে তুলে এনেছে, তার মানে সে প্রতিশোধ নিতে চাইছে। এখানে মুক্তিপণের কোনো ব্যাপার নেই। তবে তার পরিবারের লোকজন এখনও তাকে খুঁজছে না কেন? কতটা সময় গেল ইতোমধ্যে সেটাও সে বুঝতে পারছে না। রাকিব অনেকক্ষণ নিবৃতাকে ঠেলে ঠুলে জাগানোর চেষ্টা করলেও ব্যর্থ হলো। সে চাইছে জেগে থাকা অবস্থাতেই নিবৃতার সব থেকে বড় সর্বনাশটা করতে, তবেই না তার আক্ষেপটুকু মিটবে। কিন্তু এই মেয়ে তো জাগছেই না। এই বেহুশের ঔষধটা এত শক্তিশালী সেটা জানা ছিল না তার। নিবৃতা না জায়গায় সে আবার বেরিয়ে এলো সেখান থেকে। গেল তার দোকানে। অনেকবার কল করে তবেই আদ্দিককে পাওয়া গেল। ফোন ধরতেই সে বলল, ঘুমাচ্ছি মা, পরে কথা বলবো। ভাইয়া, আমি দুবার কণ্ঠ পেয়ে আদ্দিক কোনো রকমে চোখ মেলল। তারপর বলল, তুবা, কিছু বলবি? হ্যাঁ ভাইয়া, খুব জরুরি কথা ছিল। তুমি আগে উঠে বসো। বুঝতে হবে না, বল তুই, আমি শুনছি। ভাইয়া, খুব সিরিয়াস কিছু। উঠে বসো, নয়তো ঘুমের মাঝে হঠাৎ শুনলে মস্তিষ্কে চাপ পড়তে পারে। আদ্দিক উবু হয়ে শুয়েছিল। এতক্ষণে সোজা হলো। বিচলিত শোনালো তাকে। কি হয়েছে তুবা? মার শরীর ঠিক আছে তো, নাকি অন্য কারো কিছু হয়েছে? চাচি আর চাচি বা বাবার শরীর ঠিক আছে? তুবা দীর্ঘশ্বাস ফেলল। সবার কথা জিজ্ঞেস করলে, কিন্তু কন্যাটার কথা তো জানতে চাইলে না ভাইয়া। আদ্দিক এবার সত্যি উঠে বসে পড়ল। কণ্ঠস্বর পাল্টালো না। অন্বিতা, অন্বিতার কিছু হয়েছে? শরীর খারাপ? কি হয়েছে বলবি তো? তুবা সোজা সাপটা বলে দিল। কন্যাটাকে খুঁজে পাওয়া যাচ্ছে না ভাইয়া। সে ভোর থেকেই কন্যাটা উধাও। ওধাও মানে কি?
একটা জলজ্যান্ত মানুষ আবার উদা হয় কি করে? মাথা খারাপ হয়েছে নাকি দুটো মিলে আমার সাথে প্র্যাঙ্ক করতে চাইছিস? কোনটা? তুবা ছোট্ট করে বলল, প্র্যাঙ্ক না ভাইয়া, সত্যি। কন্যাটাকে কোথাও খুঁজে পাওয়া যাচ্ছে না। শি ইজ মিসিং। সকাল থেকে পুরো গ্রামে বাবার বড় চাচা লোক পাঠিয়ে খোঁজ করেছে, তবে কোনো খোঁজ পায়নি। মা টেনশন করতে করতে অসুস্থ হয়ে পড়েছেন। এখানের পরিস্থিতি একটু স্বাভাবিক না। আদ্দিক বুঝতে পারছে না কিছু। তার ঘুমন্ত মস্তিষ্ক হঠাৎই এত ধকল মানতে নারাজ। চাপ পড়েছে সেখানে খুব। মেয়েটার সাথে তো তার কয়েক ঘন্টা আগেও কথা হলো। এই ক্ষুদ্র সময়ের ব্যবধানে সে উধাও হয়ে যাবে কি করে? রাগ টাগ করেনি তো আবার? আচ্ছা, সে আবার তখন বেখেয়ালে কোনো উল্টাপাল্টা কথা বলে বসেনি তো, যার দরুন রাগে দুঃখে মেয়েটা কোথাও ঘাপটি মেরে বসে আছে? না, আদ্দিক তেমন কিছু মনে করতে পারল না। সে তখন নিজের খেয়ালে না থাকলেও নিবৃতা কষ্ট পাবে এমন কোনো কথা বলেনি। তাহলে হলোটা কি মেয়ের? তার দুশ্চিন্তা প্রকট হলো। তুবাকে বলল, মা কোথায়? এতক্ষণ বাইরে ছিলেন, এখন বাবা জোর করে রুমে নিয়ে গেলেন রেস্ট করার জন্য। আচ্ছা, মা রেস্ট নেই, তুই বরং ফোনটা বাবার কাছে নিয়ে যা। তুবা তাই করল। রায়হান সাহেব কল ধরে আরও বিস্তারিত বললেন ছেলেকে। সব শুনে আদ্দিকের দুশ্চিন্তার পাহাড় দৃঢ় হলো দ্বিগুণ। উদ্বিগ্ন হামলে পড়ল তার কণ্ঠে। তবে দেরি করছে কেন বাবা? আমাদের পুলিশকে ইনফর্ম করা উচিত, ওর বাড়ির লোককেও জানানো উচিত। এইভাবে বসে থাকলে তো হবে না। তুমি এক্ষুনি থানায় মিসিং ডায়েরি করো। বেশ বেশ, আমি তোমার চাচিকে নিয়ে এক্ষুনি যাচ্ছি। ঠিক আছে, যাও, আর আমাকে আপডেট দিও প্রথম মুহূর্তের। রিপিট। এরপর কল কাটা হলো। তবে হারিয়ে যাওয়া শান্তিটুকুকে আর ফিরে পাওয়া হলো না তার। এমনিতেই এক বিদঘুটে বিভৎস সত্য কাল তার শান্তির শেষ বিন্দুটুকু শুষে নিয়েছিল। আর আজ আবার নিবৃতার এভাবে হারিয়ে যাওয়াটা। আদ্দিক পুরো দিন আর স্থির হয়ে বসে থাকতে পারল না এক জায়গায়। এরপর যে আরও কত শতবার দেশে ফোন করেছে তার কোনো ইয়াত্তা নেই। তবে প্রতিবারই আশাহত হয়েছে সে। নিবৃতার এখনও কোনো খোঁজ নেই। থানায় জানানোর পর পুলিশরা তদন্ত করতে রাতেই বাড়িতে আসে। তখন সেখানে সবাই উপস্থিত থাকলেও রাকিব ছিল না। একে একে পুলিশের এসআই সবার কাছ থেকে তথ্য নেয়। তুবাকে যখন জিজ্ঞেস করে তখন সে জবাব দেয়, আমার পাশেই শুয়েছিল আমার ভাবি। মাঝরাতে যখন উঠে বাইরে যাই তা আর আমি টের পাইনি। আর এরপর থেকে সে উধাও। শেষে পুলিশ নিবৃতার স্বামী অর্থাৎ আদ্দিকের সাথে কথা বলতে চায়। তার সাথে কথা বলে আরেকটা ব্যাপার খোলসা হয় যে নিবৃতা তার সাথেই কথা বলার জন্য রুমের বাইরে গিয়েছিল। এসআই তখন আদ্দিককে জিজ্ঞেস করে, আপনি কি সেই সময় আপনার ওয়াইফের সাথে রাগ দেখিয়েছিলেন? ধমক ঠমক দিয়েছেন কোনো, যার কারণে হয়তো রাগ করে কোথাও চলে গিয়েছে? না অফিসার, আমাদের খুব স্বাভাবিক কথাবার্তা হয়, রাগারাগি মতো কিছু হয়নি। আর আমার ওয়াইফের বয়স কম হলেও সে যথেষ্ট পরিপক্ক। সামান্য রাগ দেখে এতগুলো মানুষকে সে হয়রানি করাবে না। কথাবার্তা শেষে অফিসার কল কাটল। এরপর এক পলক সবাইকে দেখে জিজ্ঞেস করলো, এই কয়েকজনই বাড়িতে থাকেন নাকি আরও কেউ আছে? তুবা তখন চট করেই বলল, রাকিব ভাই আছেন, আমার বড় চাচা ছেলে। অফিসার এদিক ওদিক তাকালো, জানতে চাইল, তা উনি কোথায়? রাকিব তো এখন দোকানে স্যার। বড় চাচা নিজ থেকেই জবাব দিলেন, তদন্তের জন্য বাড়িতে পুলিশ আসছে, খবর দেননি, তাও দোকানে বসে কি করছেন? ডাকুন ওনাকে। বড় চাচা লোক পাঠালেন ছেলেকে ডেকে আনতে। তবে সেই ছেলে ফিরে এসে বলল, দোকানে রাকিব নেই। ভদ্রলোক কপাল কুঁচকালেন। ছেলেটা তার এই সময় তো দোকান ফেলে কোথাও যায় না, তবে আজ কোথায় গেল? অফিসার বলল, কল করে ওনাকে এক্ষুনি বাড়িতে আসতে বলুন। বড় চাচা ছেলের নাম্বারে কল দিলেন, তবে নম্বর বন্ধ বলছে। তিনি অফিসারের দিকে চেয়ে বললেন, নাম্বার তো বন্ধ বলছে। অফিসার কপাল কুঁচকালো, সন্দেহ প্রকাশ পেল তার জবাবে। এই সময় ছেলে উধাও, এখন আবার নাম্বারও বন্ধ বলছে, ব্যাপার কি বলুন তো? তুবা হকচকালো। এই তো, তার সন্দেহর সাথে অফিসারের সন্দেহ একেবারেই মিলে যাচ্ছে। পেটের ভেতর গুড়গুড় করছে তার, কথাগুলো যে বেরিয়ে আসতে চাইছে সব। বড় চাচি খেকিয়ে উঠলেন অমনি। এইটা কেমন কথা অফিসার? আমার পোলা সারাদিন বাইরে থাকে, বাপের সব কাজ সে সামলায়,
ব্যস্ত মানুষ হয়তো কোনো কামে এদিক ওদিক গেছে, আর মোবাইলে হয়তো চার্জ নেই, তাই বন্ধ। এই ছোট্ট একটা কারণে তো আপনি আমার পোলারে সন্দেহ করতে পারেন না। অফিসার কিঞ্চিত হাসল, বলল, দেখুন